হ্যালো জনগণ, বাটফিক্সের পক্ষ থেকে আমি রাহাত আপনাদের স্বাগত জানাই আমার দেখা নতুন ও পুরাতন সিনেমাসমূহ থেকে র্যান্ডম কয়েকটি সিনেমার সুপার শর্ট রিভিউ নিয়ে সাজানো মান্থলি অর মেবি নট মান্থলি শো সিনে কুইকিতে। টক টু মি অস্ট্রেলিয়ান হরর মুভি টক টু মিতে দেখা যায় একগুচ্ছ অস্ট্রেলিয়ান টিনেজার একটি আধ্যাত্মিক হাতের সন্ধান পায়, যেটি ধরে টক টু মি বললে আশপাশে ঘুরে বেড়ানোর মৃত আত্মাদের সাথে কিছুটা ব্লুটুথ ডিভাইসের মতো তারা কানেক্ট করতে পারে। এই আত্মাদের তারা নিজেদের শরীরে 90 সেকেন্ডের জন্য প্রবেশ করতে দিয়ে নানা প্রশ্ন ইত্যাদি করতে পারে এবং 90 সেকেন্ডের আগেই হাত ছেড়ে দিয়ে হাতের পাশে জ্বালানো মোমবাতি নিভিয়ে দিলে তারা ইউএসবি ড্রাইভ সেফলি ইজেক্ট করার মতো করে এই আত্মাদেরকে সেফলি ইজেক্ট করতে পারে। যথারীতি এই টিনেজাররা এই হাত নিয়ে ঘরের মধ্যে নিয়মিত আত্মা ডাকন পার্টি শুরু করে এবং অবধারিতভাবেই শুরু হয় প্রবলেম। সেয়ান্স বা প্ল্যানচ্যাট বিষয়ক ছবির মধ্যে আধ্যাত্মিক হাত ঢুকিয়ে ছবিটি একটু নতুনত্ব দিতে সক্ষম হয়েছে। যদিও ছবিটি ভূত, মৃত আত্মা ইত্যাদি সুপার ন্যাচারাল বিষয় নিয়ে ডিল করে, তবে আমার কাছে ছবিটি স অথবা এই ধরনের গোরি থ্রিলার মুভির মতো লেগেছে, যেগুলো হরর জনরার আন্ডারে পড়ে, কিন্তু হেরিডিটারি বা দ্য উইচ ছবিগুলোর মতো জেনুইনলি আপনার মধ্যে ভৌতিক ভয় তৈরি করতে এই ছবিটি খুব সম্ভবত ব্যর্থ হবে। এই বিষয়টি মাথায় রেখে দেখলে আমার ধারণা ছবিটি আপনার কাছে বেশ ভালো লাগবে। আমি যেহেতু ভয় পেয়ে রাতে ঘুমাতে পারবো না এমন আশা নিয়ে দেখেছিলাম, তাই ছবিটি আমার সেই আশা খুব একটা পূরণ করতে পারেনি। রিয়ালিটি একজন ফিল্ম মেকার এক প্রডিউসারের কাছে যায় একটি ফিল্ম পিচ করতে। ফিল্মের গল্প হলো টিভি থেকে অদৃশ্য বিম বেরিয়ে সবার কান দিয়ে রক্ত বের হতে থাকে এই বিষয় নিয়ে। প্রডিউসার ফিল্মটি প্রডিউস করতে রাজি হয়, কিন্তু এক শর্তে, ফিল্মের চরিত্রদের শরীর থেকে যখন রক্ত বের হবে তখন তারা কিভাবে চিৎকার করবে তার একটি উৎকৃষ্ট বাস্তবধর্মী স্যাম্পল ডিরেক্টরকে জোগাড় করতে হবে। Je suis prêt à signer, mais à une condition. Je veux que tu travailles et que tu trouves ce gémissement. Mais attention, c'est très important. Je veux que ce soit le meilleur gémissement de l'histoire du cinéma. Ok. Je veux un Oscar pour ce gémissement, Jason, tu m'entends? Sir, I'm afraid you've gone mad with power. অন্যদিকে টিভিতে ইঁদুরের কস্টিউম পরে রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা এক ব্যক্তির শরীর শুধু চুলকায়, আরেকজন ব্যক্তি স্বপ্নে বারবার নিজেকে মেয়েদের পোশাক পরে গাড়ি চালাতে দেখে। এরকম উদ্ভট কিছু ঘটনা মিলিয়ে দুর্দান্ত অ্যাবসার্ড কমেডি রিয়ালিটি। এই ছবির গল্প অল্প ভাষায় বোঝানো খুব কঠিন। ইনফ্যাক্ট ছবিতে যা আছে সেটিকে আদৌ গল্প বলা যায় কিনা আমি নিশ্চিত না, কিন্তু একটু ভিন্ন ধরনের কমেডি যারা দেখতে চান তাদের কাছে এই ছবিটি অবশ্যই ভালো লাগবে। জানা মৈত্রী পুলিশের সাথে জনগণের মৈত্রী বা বন্ধুত্ব বাড়ানোর জন্য ওয়ান লাইফ ওয়ান টি নামের অভিনব এক কর্মসূচি হাতে নেয় এলাকার পুলিশ। তারা মাঝরাতে রাস্তায় চা নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং রাতের বেলা ড্রাইভ করতে থাকা সাধারণ মানুষদের গাড়ি থামিয়ে চা খাওয়াবে, যাতে তারা ঘুমিয়ে না পড়ে এবং সেফলি ড্রাইভ করতে পারে। এই কর্মসূচির অধীনে এক রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় এক ব্যক্তির গাড়ি থামায় পুলিশ এবং তাকে প্রায় জোর করেই চা খাওয়ায়। চা খাওয়া মাত্রই লোকটির বাথরুম পায়, কিন্তু হাইওয়ের আশপাশে কোথাও বাথরুম না থাকায় এক পুলিশ তাকে নিয়ে রওনা হয় বাথরুম খুঁজতে। অনেক খুঁজে অনেক কষ্টে নিজেকে আটকে রেখে ফাইনালি তারা যে বাথরুমটি পায় সেখানে আবার আরেক দল চোর এসেছে গাড়ি চুরি করতে। অন্যদিকে এক সিরিয়াল স্টিকারার যে বাড়িতে বাড়িতে কালো স্টিকার লাগিয়ে চলে যায়, সেও হয়তো সেই বাড়িটিকেই আজকে রাতে টার্গেট করেছে। এরকম গিট্টু লাগা গল্প নিয়ে মালায়ালাম কমেডি জানা মৈত্রী। সাধারণত সাউথ ইন্ডিয়ান কমেডি আমার সাথে তেমন ক্লিক করে না, কারণ তাদের কমেডি স্টাইলটা আমার জন্য একটু বেশি স্ল্যাপস্টিক ধরনের, যা ইন জেনারেল আমার খুব একটা পছন্দের স্টাইল না। পাশাপাশি তাদের কমেডি রাইটিংও ব্যক্তিগতভাবে আমার জন্য খুব একটা কাজ করে না। এই ছেলেটা তো মস্ত বেয়াদব আছে। কিন্তু তার মধ্যেও এই ছবিটা আমাকে যথেষ্ট হাসাতে সমর্থ হয়, প্রাইমারিলি এর প্লটের কারণে, যেখানে ক্যারেক্টাররা একের পর এক স্টুপিড কর্মকাণ্ড করতে থাকে, যা স্টুপিড হলেও আজকালকার ক্লাইমেটে বাস্তবেও মানুষের পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয়েছে। হয়তো এই কারণে গল্পটির সাথে আমি বেশ কানেক্ট করতে পেরেছি। রাহাসিয়া এক ডাক্তারের তরুণী মেয়েকে সকালবেলা নিজের রুমে গলা কাটা অবস্থায় পাওয়া যায় এবং পুলিশের প্রাথমিক তদন্তে সেই ডাক্তারই নিজের মেয়ের খুনি হিসেবে প্রতীয়মান হয়ে ওঠে। এ সময় গল্পে প্রবেশ করে সিবিআই অফিসার সুনীল পারাস্কার। যে বাদাম খায় এবং এই ডাক্তার কি আসলেই তার কন্যাকে হত্যা করেছে কিনা তা বের করতে শুরু করে তদন্ত। বাকি গল্প মোটামুটি টিপিক্যাল ইন্ডিয়ান গোয়েন্দা গল্পের মতোই আগাতে থাকে। ছবিতে বিশেষভাবে স্ট্যান্ড আউট করার মতো কিছু যেমন নেই, তেমনি আবার একটি গোয়েন্দা কাহিনী হিসেবে ছবিটির কোনো অংশ খুব খারাপও না। তাই যারা মার্ডার মিস্ট্রির ভক্ত এবং এই জনরার মিড টু গ্রেট লেভেলের সবকিছু দেখতে চান, তারা এই ছবিটি অবশ্যই দেখতে পারেন। টাইম ওয়েস্ট হয়েছে বলে মনে হবে না।
কাম অ্যান্ড সি অনেকের কাছে গ্রেটেস্ট অ্যান্টি ওয়ার মুভি হিসেবে খ্যাত 1985 সালের সোভিয়েত ফিল্ম কাম অ্যান্ড সি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বেলারুশিয়ান এক বালক এক মৃত সৈনিকের বন্দুক নিয়ে যুদ্ধে যোগ দিতে যায় এবং পুরো ছবিটি মূলত তার পয়েন্ট অফ ভিউ থেকে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে। সেই অর্থে ছবিটি কোনোভাবেই এনজয়েবল না, বরং বেশ ডিস্টার্বিং। তাই ছবিটি দেখার সময় আমি বেশ অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু একই সাথে ছবিটি আমাকে বেশ মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। সুতরাং ছবির নির্মাতাদের সফল বলতেই হবে। এই ছবিটি আমার সারা জীবনে দেখা সিনেমাগুলোর মধ্যে অন্যতম বিউটিফুলি ফটোগ্রাফড ফিল্ম। এতে 1.37 বা একাডেমি অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করে অত্যন্ত ইন্টারেস্টিং কম্পোজিশনের মাধ্যমে আক্ষরিক অর্থেই প্রতিটি ফ্রেমকে এক একটি পেইন্টিংয়ের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে ক্লোজ আপ শট এই ছবিতে ব্যবহার করা হয়েছে, যেখানে চরিত্ররা ক্যামেরার দিকে সরাসরি তাকায় এবং এর মাধ্যমে ছবিটি দর্শকের সাথে অদ্ভুত একটা কানেকশন তৈরি করে। এই ধরনের অ্যাসপেক্ট রেশিওর মধ্যে কিছু একটা ব্যাপার হয়তো আছে, কারণ আরেকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি সন অফ সল, যেটিও একটি ক্যারেক্টারকে ধরে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের ভিতরের চিত্র তুলে ধরে, সেই ছবিটিও একই ধরনের অ্যাসপেক্ট রেশিওতে তৈরি এবং এই দুটো ছবিতেই এই অ্যাসপেক্ট রেশিও স্টোরি টেলিংয়ে বেশ ভূমিকা রেখেছে। যারা ফিল্ম মেকিং এর ব্যাপারে আগ্রহী তারা এই অ্যাসপেক্ট রেশিওর অ্যাসপেক্ট ছাড়াও আরও বিভিন্ন কারণে এই দুটি ছবি কাম অ্যান্ড সি এবং সন অফ সল দেখতে পারেন। আমি যুদ্ধ বিষয়ক সিনেমা খুব একটা দেখি না, কিন্তু এই ছবিটি ডেফিনেটলি আমাকে অনেক প্রভাবিত করেছে। দ্য হাংরি এটি একটি ভারতীয় হিডেন জেম। উচ্চবিত্ত ভারতীয় দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া হত্যা, আত্মহত্যা, পলিটিক্যাল করাপশন, ঘুষ, স্ক্যান্ডাল, ড্রাগস এবং বিগ বাজেট বিয়ে নিয়ে বেশ চিলিং এক ড্রামা দ্য হাংরি। 2017 সালের এই ছবিতে অভিনয় করেছেন টিস্কা চোপড়া, নাসিরুদ্দিন শাহ, নীরজ কাবি প্রমুখ। ছবিটি আমাকে কেন যেন ডেভিড ফিঞ্চারের দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু এবং গন গার্লের কথা মনে করিয়ে দিয়েছে, যদিও এই ছবির গল্পের সাথে ওই ছবি দুটির কোনো মিল নেই। অভিনেতাদের অভিনয়ের মাধ্যমে প্রতিটি চরিত্রের মধ্যে চলতে থাকা চাপা টেনশন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর পাশাপাশি কেয়ারফুল শর্ট চয়েসের মাধ্যমে পরিচালক বর্ণিলা চ্যাটার্জি এক অপ্রেসিভ টেনশন ফিল্ড পরিস্থিতি তৈরি করে তা ছবিটির পুরোটা সময় সফলভাবে ধরে রাখতে পেরেছেন। ছবিটিতে সেই অর্থে খুব বড় অ্যাকশন ইত্যাদি নেই এবং সারফেস লেভেলে দেখলে ছবিটি খুবই ঠান্ডা প্রকৃতির। খুব সম্ভবত সেই কারণেই ভেতরে ভেতরে চলতে থাকা থমথমে ভাবটি আপনাকে খুবই এফেক্ট করবে। ছবিটির মূল গল্প নিয়ে খুব বেশি বললাম না, কারণ আমার মনে হয় এই ছবিটির গল্প কিছুটা স্পয়লার সেন্সিটিভ, কিন্তু এতটুকু বলবো গতানুগতিক হিন্দি সিনেমা থেকে এই ছবিটি বেশ ভিন্নধর্মী এবং ছবিটি যে কারোই ভালো লাগবে। 1 আওয়ার ফটো ফিল্ম ডেভেলপমেন্ট ল্যাবে কর্মরত নিজের কাজ নিয়ে অত্যন্ত পারফেকশনিস্ট এক ব্যক্তি তার ল্যাবে ছবি প্রিন্ট করতে আসা এক পরিবারের উপর আসক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে সেই পরিবারের প্রাইভেট লাইফে ক্রিপিভাবে প্রবেশ করতে শুরু করে। ডিজিটাল ফটোগ্রাফি মেইনস্ট্রিম হতে শুরু করছে এমন সময় নির্মিত এই ছবিটি একটি বেশ উপভোগ্য সাসপেন্স মুভি হওয়া ছাড়াও ফটোগ্রাফির ব্যাপারে আগ্রহীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ছবির মূল চরিত্রের নাম সিমোর প্যারিশ হলেও প্রায় সবাই তাকে শর্ট করে সাই নামে ডাকে, যা ছবির এক পর্যায়ে তার চরিত্রের কর্মকাণ্ড দেখলে মনে হবে সিমোর নয় বরং সাইকোর শর্ট ফর্ম। একদিকে যেমন তার চরিত্রে অত্যন্ত ক্রিপি এবং ডিস্টার্বড একটা ব্যাপার আছে, যা তাকে প্রতিবার পর্দায় দেখা গেলেই কেমন একটা অস্বাভাবিক অনুভূতি তৈরি করে, আবার এই একই ব্যক্তির মধ্যে একাকিত্বে ভোগা, সমাজের কাছ থেকে দূরে সটকে পড়া একজন গভীরভাবে দুঃখী মানুষকেও দেখতে পাওয়া যায়। এত কমপ্লেক্স একটি ক্যারেক্টারের এই বৈপরীত্য পারফেক্টভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন রবিন উইলিয়ামস, যা আমার দেখা তার ছবিগুলোর মধ্যে সন্দেহাতীতভাবে তার বেস্ট পারফরম্যান্স। আর কিছু না হলেও শুধুমাত্র রবিন উইলিয়ামসের অ্যাক্টিং দেখার জন্য হলেও এই ছবিটি সকলের দেখা উচিত। আঁখে একটি গুজরাটি মঞ্চনাটকের স্ক্রিন অ্যাডাপ্টেশন 2002 সালের হিন্দি সিনেমা আঁখে। ইউ আর ফায়ার্ড এই ছবিতে দেখা যায় এক ব্যাংক থেকে অপমানিত হয়ে চাকরিচ্যুত হওয়ার পর বিজয় সিং রাজপুত নামের এক ব্যক্তি নেহা নামের এই ট্রেনারকে সাথে নিয়ে 3 জন অন্ধ ব্যক্তিকে দিয়ে সেই ব্যাংকেই লুট করে তার অপমানের বদলা নেওয়ার প্ল্যান করে। এই উদ্দেশ্যে সে ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা 3 অন্ধ ব্যক্তিকে জোগাড় করে এবং শুরু হয় এক টান উত্তেজনাময় রবারির গল্প। এই ছবিতে অন্ধদের ব্যাংক লুট করার মতো ইউনিক প্রেমিসকে তৎকালীন সময়ের জন্য বেশ মডার্ন স্টাইলে ড্রামাটাইজ করে নিয়ার পারফেক্টভাবে পর্দায় তুলে আনতে সক্ষম হয়েছেন পরিচালক। প্রায় সব সফল হাইস্ট মুভির প্রধান দুটি স্টোরি বিট হলো প্ল্যানিং অথবা রিহার্সাল এবং সেই প্ল্যানের এক্সিকিউশন বা মূল হাইস্টটি, কিন্তু অনেক ছবিতেই এই দুটির যে কোনো একটি সাধারণত চিত্রনাট্যের দুর্বলতার কারণে মুখ থুবড়ে পড়ে, ফলে পুরো ছবিটিরই কোয়ালিটির পতন ঘটে। এক্ষেত্রে আঁখে ছবিটি অত্যন্ত সফল। খুব সম্ভবত নাটক থেকে অ্যাডাপ্টেড হওয়ার কারণে রাইটিংয়ের দিক থেকে ছবিটি অত্যন্ত স্ট্রং, ফলে দৃষ্টি ক্ষমতাহীন 3 ব্যক্তি একটি ক্রাউডেড ব্যাংকে গিয়ে সবার চোখে ধুলো দিয়ে ব্যাংক লুটে নিচ্ছে। ছবিটির এই মূল প্রেমিসের মধ্যেই যেই অবাস্তবতা বা অবিশ্বাস্যতা আছে তা পাশ কাটিয়ে যথেষ্ট বিশ্বাসযোগ্যভাবে গল্পটিকে উপস্থাপন করা সম্ভব হয়েছে। নির্দ্বিধায় বলে দেয়া যায় যে কোনো ধরনের দর্শকই এই ছবিটি অত্যন্ত উপভোগ করবেন।
দ্য ভ্যানিশিং। ভ্যাকেশনে যাওয়ার সময় হঠাৎ রেক্সের গার্লফ্রেন্ড সাস্কিয়া কোনো নোটিশ ছাড়া হারিয়ে যায় এবং 3 বছর পরে রেক্স জনৈক কিডন্যাপারের কাছ থেকে সাস্কিয়া সম্পর্কে নোট পেতে থাকে। এই ছবির প্লট সম্পর্কে এর থেকে বেশি বলার খুব একটা সুযোগ নেই, তাতে ছবিটি দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। তবে এটুকু বলা যায় যে সরাসরি ভিজুয়ালি ডিস্টার্বিং কিছু না দেখিয়েও ছবিটি বেশ হন্টিং ডিস্টার্বিং একটি পরিবেশ তৈরি করতে সমর্থ হয়, তাই একটু ভিন্নধর্মী সাসপেন্স মুভি হিসেবে এটি বেশ ভালো একটি ছবি। রেড রুমস। ফ্রেঞ্চ ভাষার কেনেডিয়ান সিনেমা রেড রুমস 3 কিশোরীকে কিডন্যাপ করে তাদের নির্যাতন করে হত্যা করে তার ভিডিও ডার্ক ওয়েবে টাকার বিনিময়ে লাইভ স্ট্রিম করার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। কোর্টে তার মামলা চলাকালীন প্রতিদিন ভোরবেলা লাইন ধরে কোর্টে এসে সরাসরি সেই মামলার কার্যক্রম দেখতে আসা 2 বেশ বিপরীত ব্যক্তিত্বের নারী কেলি অ্যান এবং ক্লেমেন্টাইনের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব। কেলি অ্যান পেশায় একজন ফ্যাশন মডেল হলেও হ্যাকিংয়ে সে সিদ্ধহস্ত। অন্যদিকে এই মামলায় অভিযুক্ত লুডোভিক শেভেলিয়ারকে টিভিতে দেখে তার প্রতি এক ধরনের ভালোবাসা জন্মায় ক্লেমেন্টাইনের, যার ফলে লুডোভিক সম্পূর্ণ নির্দোষ এই বিশ্বাস থেকেই তাকে সাপোর্ট দিতে এই অচেনা শহরে চলে এসেছে সে। এই ধরনের সিরিয়াল কিলার বা সাইকোদের নিয়ে নির্মিত সিনেমাগুলোয় সাধারণত ডিস্টার্বিং ভিজুয়ালস এবং গোর দেখিয়ে দর্শকের মনে ছাপ ফেলার অপেক্ষাকৃত সহজ পন্থা অবলম্বন করার লোভ সামলাতে পারেন না বেশিরভাগ নির্মাতা। কিন্তু এই ছবিটিতে বলতে গেলে প্রায় কোনো ধরনের ডিস্টার্বিং ইমেজ না দেখিয়েই শুধুমাত্র দুর্দান্ত চিত্রনাট্য, ডিরেকশন এবং মূল চরিত্রে অভিনেত্রী জুলিয়েট ক্যারিয়েপির অত্যন্ত পরিমিত ও পরিণত অভিনয়ের মাধ্যমে ইন্টারনেট জামানার মডার্ন ওয়ার্ল্ডের এক অত্যন্ত বাস্তব এবং হাইলি ডিস্টার্বিং চিত্র তুলে ধরে ছবিটি, যে কারণে মূলত 2023 সালের ছবি হলেও এটি 2024 সালে আমার দেখা সেরা ছবি। সামনের এপিসোডগুলো মিস করতে না চাইলে আজই সাবস্ক্রাইব করুন বাটফিক্স চ্যানেলে, আর আমার ফেসবুকের ফেক প্রোফাইল ফলো করতে ক্লিক করুন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে। তোমাকে এয়ারপোর্টে খুঁজেছি, গুলিস্তানের কাছে